আমি আজ আপনাদের পাঠ করে শোনাব হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের কাহিনী। হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ। কিছু টুকরো গল্প। কিশোর কুমার একবার রসিকতা করে বলেছিলেন, দেখেছেন বুড়ো কিরকম সুর করেছে? উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় মুচকি হেসে বলেছিলেন, আমি কিন্তু সব শুনছি কিশোর। এই ছোট্ট ঘটনাতেই যেন ধরা পড়ে দুই কিংবদন্তি শিল্পীর পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের গভীরতা। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ যেন ছিল মায়াবী। লুকোচুরি ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট প্রাণ ছোট ব্যথা কবিতাটির তার আবৃত্তি আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। তার সঙ্গীত শুধু সুরের মাধুর্যই ছিল না, ছিল জীবনের গভীর অনুভূতির প্রকাশ। 60-এর দশকের মাঝামাঝি অসুস্থ কবি সুকান্ত ভট্টাচার্যের চিকিৎসার জন্য বন্ধুরা মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সুচিত্রা মিত্রের গান গাওয়ার কথা থাকলেও তিনি আসতে না পারায় হেমন্ত মুখোপাধ্যায় একাই মঞ্চে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা চণ্ডালিকা গেয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে নিজের পকেট থেকেও কিছু অর্থ বন্ধুদের হাতে তুলে দিয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় অনেক গানের প্রথম লাইন নিজে লিখে দিতেন অথবা গানের মূল ভাবনা ধরিয়ে দিতেন গীতিকারদের। পুলক বন্দ্যোপাধ্যায়কে একটি গান লেখার জন্য ডেকে এনেছিলেন নিজের বাড়িতে। বিকেলে বারান্দায় বসে চা পান করার সময় দূরে লেকের ধারে একটি মেয়েকে কৃষ্ণচূড়া ফুলের উপর দিয়ে হেঁটে যেতে দেখে হেমন্ত বলেছিলেন, একে নিয়ে একটা গান লিখতে পারো? পুলকবাবু লিখেছিলেন, সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা, যদিও বাস্তবে সেটি ছিল বিকেল। হেমন্ত সেই সুরে গান করলেন যা আজও কালজয়ী। হেমন্ত বিশ্বাস করতেন কুস্তি করে গান হয় না, সৃষ্টি কোনো বাঁধা ধরা নিয়মের মধ্যে হয় না। দিনের পর দিন চেষ্টা করেও হয়তো তেমন কোনো সুর সৃষ্টি হয় না, আবার কখনো হঠাৎ করেই কয়েক মিনিটের মধ্যে অসাধারণ গান তৈরি হয়ে যায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা তেমনই একটি গান। হেমন্ত হারমোনিয়াম বাজিয়ে সুর তৈরি করলেন এবং অল্প সময়ের মধ্যেই পুলক বন্দ্যোপাধ্যায় স্থায়ী অংশটি লিখে ফেললেন। এরপর হেমন্ত অন্তরা সুর করে বললেন, এই নাও অন্তরা। 15 মিনিটের মধ্যেই গানটি সম্পূর্ণ। গানটি তৈরির পর হেমন্ত পুলককে বলেছিলেন, দেখলে প্যাশনটাই আসল, কতক্ষণ সময় দিলে সেটা বড় কথা নয়। তুমি কিন্তু কাউকে বলবে না যে এত তাড়াতাড়ি গান তৈরি হয়ে গেছে। 7 দিন পর গিয়ে বলবে যে তুমি অনেক ভাবনা চিন্তা করে গান লিখে এনেছো। না হলে সবাই ভাববে তাড়াহুড়োয় যা তা কাজ হয়েছে। একবার গীতিকার প্রণব রায়ের স্মরণ সভায় এক বৃদ্ধা মহিলা অনুরোধ করলেন, বাবা তুমি যে আমার এই কবিতা গানটা গাইবে, আমার স্বামী খুব ভালোবাসতেন। হেমন্ত কিছুটা অপ্রস্তুত হয়ে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। তারপর দর্শকদের বললেন, আমার একজন মা একটি গান শুনতে চেয়েছেন, কিন্তু এটা অনেক দিন আগে গেয়েছি।
আসরে যেভাবে সেভাবে আর গাইও না, সুরটা ভুলে গেছি জায়গায় জায়গায়। আপনারা যদি অনুমতি দেন আমি একটু নিজের মতো সুরটা বানিয়ে নিয়ে গাইছি। সকলের সম্মতিতে হেমন্ত গানটি শুরু করলেন এবং বিস্ময়করভাবে ভুলে যাওয়া অংশগুলো তাৎক্ষণিকভাবে নতুন সুরে গেয়ে গেলেন। সেই বৃদ্ধা মহিলা চোখের জল আর ধরে রাখতে পারেননি। পুজোর সময় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান করার কথা ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের, কিন্তু কোনো কারণে তাকে মুকুল দত্তের লেখা গান করতে হচ্ছে বলে জানান তিনি। হেমন্তের মতো একজন প্রতিষ্ঠিত শিল্পী যদি কোনো কারণে একজন নবীন সুরকারের গান সাথে কাজ না করেন, তবে সেই সুরকারের কেরিয়ারে বড় ধাক্কা লাগতে পারে। অভিজিৎ সেই কথা হেমন্তকে খুলে বলতেই হেমন্ত বলেছিলেন, বেশ, মুকুলের লেখা আমার সুর করা একটা গান রেকর্ডের এক পিঠে থাকবে আর অন্য পিঠে থাকবে তোমার গান, কিন্তু দুটোই তোমার সুর বলে উল্লেখ করা হবে। নিজের একটি সুরে করা গান অনায়াসে এক নবীন শিল্পীর নামে উৎসর্গ করে তিনি কথার মর্যাদা রেখেছিলেন। সেই গানটি ছিল আমিও পথের মতো হারিয়ে যাব। এমন বহু উদাহরণ আছে যেখানে হেমন্ত মুখোপাধ্যায় নিজের জন্য তৈরি করা গান কোনো নতুন শিল্পীকে দিয়ে তাদের সঙ্গীত জীবনে নতুন দিশা দেখিয়েছেন। অমৃক সিং অরোরা, যিনি মোহাম্মদ রফি ও হেমন্ত মুখোপাধ্যায়কে আদর্শ মানতেন, তেমনি একজন শিল্পী হেমন্তর সুরে গান গাওয়ার ইচ্ছা নিয়ে একদিন তার কাছে গিয়েছিলেন। হেমন্ত প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ অমৃক সিংয়ের কণ্ঠ তৎকালীন বাংলা গানের ধরনের সঙ্গে কতটা মানানসই হবে তা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না। বেলা দেবী তখন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গানের কথা মনে করিয়ে দেন, যা হেমন্ত সুর করে রেখেছিলেন। সেই গানটি হেমন্ত অমৃক সিংকে দিয়ে দেন, রূপসী দোহাই তোমার। এই গান গেয়েই অমৃক সিং অরোরা রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। ইন্সপেক্টর ছবিতে দিল ছেড় কই ऐसा নাগমা গানটি প্রথমে শুধু লতা মঙ্গেশকরের গাওয়ার কথা ছিল, কিন্তু লতাজির গলা খারাপ থাকায় ছবির প্রয়োজনে গানটির একটি প্রাথমিক রেকর্ডিং দরকার ছিল। কোনো রকম প্রস্তুতি ছাড়াই হেমন্ত শুধু হারমোনিয়াম ও তবলা নিয়ে গানটি রেকর্ড করে দেন। পরিচালকের গানটি এতই পছন্দ হয় যে তিনি সেটি ছবির অন্য একটি দৃশ্যে ব্যবহার করেন। শ্রী রামচন্দ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে হেমন্ত নিজেই এই গল্প করেছিলেন। খামোশি ছবির গান তৈরির সময় গুলজারের সঙ্গে বসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। নদীর ধারের একটি দৃশ্যের জন্য একটি গানের দরকার। বাংলা গানে হেমন্ত প্রায়শই প্রথম লাইন লিখে দিতেন, কিন্তু হিন্দিতে ঠিক ভাব আসছিল না। আধশোয়া হয়ে গুলজারকে বললেন, কুছ बोल दो, कुछ बन नहीं रहा है। গুলজার, যিনি ছবির চিত্রনাট্যকারও ছিলেন, সেই মুহূর্ত নায়ক নায়িকার মনের ভাবনার কথা ভাবছিলেন। নায়ক একজনের সাথে থাকলেও তার মনে পড়ছিল অন্য এক সন্ধ্যায় অন্য এক নারীর সাথে কাটানো মুহূর্তের কথা, যাকে সে একদিন ভালোবাসত। এই ভাবনা থেকেই গুলজার বললেন, ওহ শাম কুছ আজীব থি। হেমন্তের মনে ততক্ষণে সুরের ঝর্ণা বয়ে গেছে। তিনি মুখড়ার সুর তৈরি করে অন্তরার সুরও করে ফেললেন এবং গুলজারকে সেই সুরে কথা বসাতে বললেন। কিন্তু অন্তরা লেখার সময় গুলজারের মাথায় মুখড়ার জন্য আরো কিছু কথা আসে।
সুরটি ছিল অন্তরার, কিন্তু কথাগুলো আরম্ভের ঠিক পরেই বসানো যায়। হেমন্ত সেই এলোমেলো কথা ও সুরকে এমন সুন্দরভাবে মিলিয়ে দিলেন যে কোথাও কোনো অসামঞ্জস্য ধরা পড়ল না। এই গানটি আরও একটি কারণে ঐতিহাসিক। রাজেশ খান্নার নেপথ্য কণ্ঠে কিশোর কুমারকে প্রথম ব্যবহার করেন হেমন্তই। হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমারের বিখ্যাত অ্যালবাম আমার পূজার ফুল এর 4টি অবিস্মরণীয় গানে সুর দিয়েছিলেন। তখন তিনি খুবই অসুস্থ ছিলেন, তবুও গানগুলি গেয়ে ক্যাসেটে তুলে পাঠিয়ে কিশোরকে বলেছিলেন, কিশোর তুমি নিজের মতো করে নিও। গানগুলি শুনলে বোঝা যায় কিশোর কুমারের খুব বেশি নিজের মতো করার সুযোগ ছিল না, বরং কিছুটা অন্যরকম ভঙ্গিতেই তিনি দাদার দেওয়া সুরে গানগুলি গেয়েছিলেন। তবে এই নিয়ে রসিকতা করতে ছাড়েননি কিশোর কুমার। রেকর্ডিংয়ের দিন গীতিকার মুকুল দত্তকে ধরে তিনি শুরু করেছিলেন এবং বলেছিলেন, দেখেছেন বুড়ো কিরকম সুর করেছে, একেবারে নিজের স্টাইলে। ভেবেছে কিশোরকে খুব টাইট দিয়েছি, বুড়ো নিজে ভালো গায় বলে এত দিমাগ। মুকুলবাবু কিং কর্তব্য বিমূঢ়, বারবার বলছেন হেমন্তদার মতো মানুষকে নিয়ে এসব কথা, না না আমায় কেন এসব কথা বলছেন। কিন্তু কিশোর কুমার থামার পাত্র নন। এদিকে হেমন্ত ততক্ষণে স্টুডিওতে এসে গেছেন এবং আড়াল থেকে সব শুনছেন। এক সময় মুকুলবাবুর অবস্থা দেখে আর থাকতে না পেরে বলে উঠলেন, আমি কিন্তু সব শুনেছি কিশোর। তৎক্ষণাৎ কিশোর কুমার তার দিকে ফিরে বললেন, এই তো দাদা এসে গেছেন, শুনলেন তো আমি এতক্ষণ মুকুলবাবুকে বলছিলাম আপনি কি অসাধারণ সুর করেছেন। তারপর দুজনের কি হাসি এবং মুকুলবাবুর অবস্থা সহজেই অনুমেয়। হেমন্তের জীবনের শেষ দিকের একটি ছোট্ট ঘটনা, কিন্তু তাৎপর্যপূর্ণ। শরীর খারাপ থাকা সত্ত্বেও তিনি রবীন্দ্র ভারতীতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে এসেছিলেন। কিছুক্ষণ পর ছাত্র সংগঠকদের একজনকে খুব সংকোচের সাথে বললেন, আমাকে কি একটু আগে দেওয়া যায়, আসলে আরো 2 জায়গায় যেতে হবে তো। একটু দূরে বসেছিলেন সুচিত্রা মিত্র। তিনি সেই ছাত্রকে ডেকে জিজ্ঞাসা করলেন, হেমন্ত কি বলছে রে? ছাত্রটি সব কথা জানালে সুচিত্রা বললেন, ওকে এক্ষুনি ছাড়িস না, ও উঠলে সবাই উঠে যাবে। ওকে বল আমি আগে গাইব বলেছি। ছাত্রটি হেমন্তকে সুচিত্রাদির কথা জানালে হেমন্ত তার দীর্ঘদিনের বন্ধুটির দিকে তাকালেন। দুজনের মুখেই মৃদু হাসি। তারপর হেমন্তর উত্তর, বুঝেছি, আচ্ছা তাই হবে। এই রকম ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমেই হেমন্ত মুখোপাধ্যায়ের মতো এক মহীরুহের জীবন ও ব্যক্তিত্বের বিশালতা অনুভব করা যায়। তার সঙ্গীত যেমন বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, তেমনি তার মানবিক গুণাবলী তাকে আজও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করে রেখেছে। শিল্পী এবং সমাজের পারস্পরিক সম্পর্ক সময়ের সাথে সাথে পরিবর্তিত হলেও এই ধরনের কিংবদন্তি শিল্পীদের জীবন কথা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। লেখনী সংগৃহীত।